খালেদা জিয়ার মৃত্যু আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাদ জুমা মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া। দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। এনসিপি নেতা মাহবুবের 96 লাখ টাকার সম্পদ, বছরে আয় 15 লাখ। নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট। ব্যবসায়ী অ্যানির বছরে আয় 47 লাখ টাকা, রয়েছে 120 ভরি সোনা। কুয়াশার চাদরে রাজধানী যশোরে তাপমাত্রা 8 ডিগ্রি। এক্সপ্রেসওয়ে সহ 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষে আহত 20। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 24। গাম্বিয়ার উপকূলে 200 অভিবাসী নিয়ে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে আজ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এবারকার হাসপাতালে 37 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর গেল 30 ডিসেম্বর সকালে মারা যান খালেদা জিয়া। গেল 23 নভেম্বর রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুক্রবার বেলা 11:30টার দিকে খালেদা জিয়ার সমাধিতে যান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাত করেন স্বজনরা। এ সময় জাইমা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সহ আরও অনেকে। এদিকে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ছুটির দিন সকাল থেকে আপসহীন নেত্রীর সমাধিস্থলে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তার জন্য দোয়া ও মোনাজাত করছেন সবাই। এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। পাশাপাশি জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন দলের কর্মী ও গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে সার্কভুক্ত বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিদের বৈঠকের বরাত দিয়ে তথ্য জানান। তিনি জানান, ঢাকায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ। পরে পাকিস্তানের সংসদীয় স্পিকার এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মন্ত্রীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সফররত বিশিষ্টজনরা প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্রের জন্য তার আজীবন সংগ্রাম ও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলমের বার্ষিক আয় 15 লাখ টাকা। সেই সঙ্গে তার ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় 97 লাখ টাকা। যদিও নেই বাড়ি গাড়ি বা ফ্ল্যাট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট, তবে তিনি 96,70,000 টাকার সম্পদের মালিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লাবাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় 15 লাখ টাকা। এছাড়া 96,70,000 টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সবশেষ 1,50,000 টাকা আয়কর দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ 30,000 টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে 1,53,820 টাকা, ব্র্যাক ব্যাংকে 787 টাকা, প্রাইম ব্যাংকে 6 টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে 5 টাকা রয়েছে। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের 6,500 শেয়ার রয়েছে, যার মূল্য 6,50,000 টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে 13,400 শেয়ার রয়েছে, যার মূল্য 13,40,000। 8 লাখ টাকা মূল্যের সোনা সহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রিক পণ্য রয়েছে 50,000 টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন 76 লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় 1,24,24,618 টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য 1,10,00,000 টাকা। উনি রামগঞ্জের জন্য অনেক উন্নয়ন কাজ সহযোগিতা করেছেন, কিন্তু এরপরে আমরা এই পদমর্যাদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার 3,90,31,760 টাকার সম্পদ রয়েছে। বছরে আয় 47,36,054 টাকা। তার সহধর্মিণীর সম্পদের পরিমাণ 3,04,79,760 টাকা। বছরে আয় 23,01,368 টাকা। অ্যানি চৌধুরী লক্ষ্মীপুর 3 আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার শমশেরাবাদ এলাকা মৃত বশির উল্লাহ চৌধুরীর ছেলে। অ্যানি পেশায় একজন ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী অ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রয়্যাল প্রপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, অ্যাগ্রো এনার্জি লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তার স্ত্রী পারভিন আক্তার চৌধুরীও পেশায় একজন ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবিল রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। পাশাপাশি তিনি সৈয়দ ট্রেডার্স ব্রাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ার হোল্ডার। অ্যানি চৌধুরীর নামে 7টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন, কয়েকটি মামলায় তাকে অব্যাহতি, হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত ও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। রাজধানীতে শীত যেন আরো জাঁকিয়ে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার ভোর থেকেই দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে ঘন কুয়াশার চাদরে। এতে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা কুয়াচ্ছন্ন অবস্থা থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ছুটির দিন বিধায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বাইরে দুপা ফেলেছেন, ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেয়া মুশকিল হয়ে পড়ছিল। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও যশোরের সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সব মিলিয়ে মৌসুমে 4 দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছে। এদিকে টানা এই শীতের দাপটে শহর গ্রামে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে যশোরের সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। পরপর দুদিনই এই তাপমাত্রা সর্বনিম্ন। এর আগে 26 ডিসেম্বর 9 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিসেম্বর 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছেন সাধারণ মানুষসহ প্রাণীকুল। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপিয়ে দিচ্ছে।
তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এবং বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে খুব বেশি। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 60টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছে। এদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও বাস চালক সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 1টা থেকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল এলাকায় মাওয়ামুখী লেনে সবশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক 3টি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। যানবাহন চালকদের মধ্যে সতর্কতার অভাব, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব তথ্য নিশ্চিত করেন শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন বিভিন্ন ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে 2টি ফেরি। বৃহস্পতিবার দিনগত রাত 3টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকে কুয়াশার কারণে এই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকল বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত 3টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পাটুরিয়া প্রান্তে 4টি ও দৌলতদিয়া প্রান্তে 3টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আর মাঝ নদীতে ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে আছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পোল্যান্ড জুড়ে কয়েকদিনের ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। তীব্র শীতের কারণে গাড়িতে অবস্থান করতে বাধ্য হন শত শত মানুষ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত রাজধানী ওয়ার্স ও বাল্টিক বন্দর নগরী গদানস্কের মধ্যবর্তী একটি মোটরওয়েতে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাতভর তুষারপাতের ফলে তীব্র ঠান্ডায় ভোর পর্যন্ত নিজ নিজ গাড়িতে অবস্থান করতে বাধ্য হন দেশটির বহু নাগরিক। তীব্র শীতকালীন আবহাওয়া পুরো পোল্যান্ডে প্রভাব ফেলেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া মাসুরিয়া এলাকায় পরিস্থিতি এখনও সংকটজনক। ভারী তুষারপাতের কারণে সেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রায় 2000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের জন্য ভারী তুষারপাতের 3য় স্তরের সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এলাকায় নববর্ষ উদযাপন চলাকালে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 24 জন নিহত হয়েছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত 50 জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্যে 24 জন নিহত ও 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নববর্ষ উদযাপনে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র এসব দাবি প্রত্যাখ্যান করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, ইউক্রেন কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি সংক্রান্ত স্থাপনা এবং বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।
গাম্বিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত 7 জন নিহত হয়েছে। নৌকাটিতে 200 জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত 96 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার পর একটি জরুরি সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে গাম্বিয়া নৌবাহিনী মধ্যরাতের পরই উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং সহায়তায় এগিয়ে আসা একটি মাছ ধরা নৌকাও অংশ নেয়। দুর্ঘটনা কবলিত নৌকাটি পরে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। এবারে খেলার খবর। নিউ ইয়ার্স ডেতে ঘরের মাঠ আনফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। 19 ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ 33 পয়েন্ট, যা নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে আছে। লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে পড়েছে 12 পয়েন্টে। অন্যদিকে লিডস ইউনাইটেড 21 পয়েন্ট নিয়ে আছে 16তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে। ম্যাচের শেষ দিকে প্রায় জয়ের স্বাদ পেয়ে ফেলেছিল লিডস। খেলা শেষে প্রায় 10 মিনিট আগে ডমিনিক ক্যালভার্ট লুইন গোল করে উল্লাসে মেতে উঠলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচ জুড়ে লিভারপুলের আক্রমণে তেমন তাড়না দেখা যায়নি। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার মৃত্যু আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাদ জুমা মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া। দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। এনসিপি নেতা মাহবুবের 96 লাখ টাকার সম্পদ, বছরে আয় 15 লাখ, নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট। ব্যবসায়ী অ্যানির বছরে আয় 47 লাখ টাকা, রয়েছে 120 ভরি সোনা। কুয়াশার চাদরে রাজধানীর যশোরে তাপমাত্রা 8 ডিগ্রি। এক্সপ্রেসওয়ে সহ 3 জায়গায় 7 গাড়ির সংঘর্ষে আহত 20। পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 24। গাম্বিয়ার উপকূলে 200 অভিবাসী নিয়ে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।